গল্পের শুরুতেই আমরা দেখি জোড়া ভাই জ্যাডি আর মোচ। তারা এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে সবাই ছিল চোর আর অপরাধী। জ্যাডি তো এই জীবনধারাকে পুরোপুরি আপন করে নিয়েছিল, আর চুরি করতে সে ভীষণ গর্ব অনুভব করত। অন্যদিকে মোচের মন সবসময় এক স্বাভাবিক জীবনের জন্য আকুল থাকত, যেখানে পেট ভরানোর জন্য তাকে চুরি করতে হবে না। সে কেবল শান্তিতে বাঁচতে চাইত। চিন্তা ভাবনায় আলাদা হলেও দুই ভাই একটা দলের মতো কাজ করত। তারা প্রায় প্রতিদিন চুরি করত, সিন্দুক ভাঙত, টাকা কামাতো আর নিজেদের রোজগার চালাতো। একদিন তারা একটা সিন্দুক চুরি করলো এবং নিজেদের বানানো বোমায় সেটা উড়িয়ে দিল। সিন্দুক খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো অনেক নগদ টাকা। ঘরে ফিরে দুজনেই নিজেদের পরিবারকে টাকা দেখালো আর সবাই তাদের অনেক প্রশংসা করলো। চুরি করার জন্য তাদের হাততালি দিল। কিছুক্ষণ পর তাদের মা ক্যাথ, যে একজন ভীষণ ধূর্ত চোরনি ছিল, তার প্রেমিক গ্লেনের সাথে সেখানে এসে হাজির হলো। তারা দুজনে কিছু মূল্যবান পান্না চুরি করেছিল আর এই কারণেই পুলিশ তাদের পিছু নিয়েছিল। পুলিশ থেকে পালানোর সময় গ্লেন গুলিবিদ্ধ হয়েছিল। তারা দুজনেই এখানে শুধু নিজেদের পরিবারকে বিদায় জানাতে এসেছিল। ক্যাথ তার জিনিসপত্র গুছিয়ে দুই ছেলেকে জড়িয়ে ধরলো আর বলল হয়তো এটাই তাদের শেষ দেখা। তারপর সে গ্লেনের সাথে গাড়িতে বসলো আর পুলিশ আসার আগেই পালিয়ে গেল। পুলিশ থেকে পালানোর সময় গ্লেন ভয়ে $4 মিলিয়ন পান্নাগুলো গিলে ফেলেছিল। এই ঘটনার পর 25 বছর কেটে গেছে আর এখন পর্যন্ত তারা দুজন পুলিশের হাতে ধরা পড়েনি। জ্যাডি আর মোচ তখনও চুরি করেই নিজেদের দিন গুজরান করছিল। জ্যাডি সবসময় বলতো এই কাজটাই শেষ, এরপর আর করব না, কিন্তু মোচ এখন ক্লান্ত হয়ে পড়েছিল। সে আর সবকিছু করতে চাইতো না, কিন্তু জ্যাডি তাকে বারবার একটা নতুন চুরিতে টেনে নিত। এক রাতে তারা একটা বাড়িতে চুরি করার এক ফুল প্রুফ পরিকল্পনা করলো। তারা বাড়ির নকশা, সময়, পালানোর পথ সবকিছু দেখে নিয়েছিল, কিন্তু তাদের চুরির মাঝেই হঠাৎ একজন সিকিউরিটি গার্ড এসে গেল। জ্যাডি একজন ডেলিভারি বয় সেজে অভিনয় করতে লাগলো, কিন্তু গার্ডের তার উপর বিশ্বাস হলো না। তখনই মোচ পিছন থেকে গার্ডের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। যখন তারা দুজনে ছুটে গেটের কাছে পৌঁছালো, পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছিল। সেখান থেকে পালানো এখন তাদের জন্য অসম্ভব ছিল। মোচ তো লুকিয়ে পড়লো, কিন্তু জ্যাডি ধরা পড়লো এবং পরে তাকে জেলেও যেতে হলো। জেল যাওয়ার সময় সে শুধু এটুকুই বলল, মোচের কথা শুনে নেওয়া উচিত ছিল, এখন শেষ কাজের চক্করে জেল খাটতে হবে, আমার তো হাতও ছোট। প্রায় 5 বছর পর আমরা দেখি জ্যাডিকে জেল থেকে বেশ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। জ্যাডি সবাইকে বলল, আমি জেলে খুব ভালোভাবে ছিলাম, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু আসল কারণ ছিল অন্য। আসলে একজন পুলিশ অফিসার ফারফুল তার সাথে একটা চুক্তি করেছিল যে যদি সে 25 বছর আগে তার মায়ের চুরি করা পান্না খুঁজে এনে দিতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। ফারফুল তাকে হুমকি দিল যে যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তোকে আবার জেলে ভরবো, আর তারপর তোর সাথে কি হবে তা তো তুই জানিসই। অন্যদিকে মোচ অপরাধের জীবন পুরোপুরি ছেড়ে দিয়েছিল এবং এখন সে একটা রেস্টুরেন্টে ওয়েটার ছিল। তার বিয়েও হয়ে গিয়েছিল এবং একটি সন্তানও আসতে চলেছে, কিন্তু একদিন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তার বস তাকে কাজ থেকে বরখাস্ত করলো, কারণ সে তার ক্রাইম রেকর্ড বস থেকে লুকিয়েছিল। মোচ তাকে বোঝানোর চেষ্টা করলো যে সে বদলে গেছে, কিন্তু বস তার কোনো কথা শুনতে অস্বীকার করলো। যখন সে ঘরে এলো তখন চমকে উঠলো, কারণ তার স্ত্রীর সাথে জ্যাডি বসেছিল। দুই ভাই বাইরে এলো এবং মোচ জানতে চাইলো সে এত তাড়াতাড়ি কিভাবে ছাড়া পেল। জ্যাডি মোচকে ফারফুলের চুক্তির কথা বলল, যার বদলে তাদের একটি শেষ চুরি করতে হবে। সে মোচকে একটি নতুন সিন্দুকের তথ্য দিল যাতে অনেক টাকা আছে, কিন্তু মোচ সঙ্গে সঙ্গেই মানা করে বলল আমি আর এই পথে নেই। সে জ্যাডিকে বলল, ভাই খেয়ে যাস, ঠিক আছে। যাই হোক, সন্ধ্যায় মোচের স্ত্রীর পরিবারের লোকেরা ডিনারের জন্য এলো। জ্যাডি কিছু পুরনো কথা তুলল এবং মোচকে খুব লজ্জিত করলো। এরপর দুই ভাই বাইরে গিয়ে মারামারি করতে লাগলো। তাদের মধ্যে অনেকক্ষণ হাতাহাতি চলল। মোচ জ্যাডিকে ধরে মারলো, কিন্তু তখনই তার স্ত্রী অ্যাবি মাঝে এলো এবং দুজনকে আলাদা করলো। পরে মোচ তার স্ত্রীকে সত্যি কথা বলল যে জ্যাডি সেনাবাহিনীতে নয় বরং জেলে ছিল। অ্যাবি বলল সে আগে থেকেই এসব জানে, সাথে সে এই পরামর্শ দিল যে এখন তাদের দুজনেরই নিজেদের সন্তানের জন্য এগিয়ে যাওয়া উচিত। এদিকে রাতে ফারফুল জ্যাডিকে খুঁজে বের করলো এবং তাকে মারতে শুরু করলো, কারণ জ্যাডি সারা দিন তার ফোন ধরেনি। ফারফুল একটি অবৈধ বন্দুকের উপর জোর করে জ্যাডির হাতের ছাপ নিল এবং হুমকি দিল যে যদি সে দ্রুত পান্নাগুলো না নিয়ে আসে তাহলে এই হাতের ছাপের মাধ্যমে তাকে একটি নতুন মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দেবে। পরের দিন মোচ জ্যাডির বাড়িতে পৌঁছালো। আগের রাতে যা কিছু ঘটেছিল জ্যাডি তাকে সব সত্যি বলল, আর যখন সে জ্যাডির অবস্থা দেখলো তখন অবশেষে তাকে সাহায্য করতে রাজি হলো। জ্যাডি বলল যে সিন্দুকটি অন্য একটি শহরে আছে, যার পর তারা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। মোচ তার স্ত্রীকে মিথ্যা বলল যে তার ঠাকুমা অসুস্থ এবং সে জ্যাডিকে তাদের কাছে ছেড়ে দিতে যাচ্ছে। অ্যাবি এতে রেগে গেল, কারণ সে গর্ভকালীন অবস্থায় তার স্বামীর থেকে আলাদা থাকতে চাইছিল না। কিন্তু যখন মোচ বলল এই বামনকে তাড়াতাড়ি না পাঠালে সে আমাদের ঘরে ঘাঁটি গেড়ে বসবে, তখন অ্যাবির মনে হলো তাকে ছেড়ে আসাই ভালো হবে। পথে দুই ভাই একটি লজে থামলো। ঘরে একটিই বিছানা ছিল, আর তাতে কে ঘুমাবে তার
সিদ্ধান্ত রক পেপার সিজার্স দিয়ে হলো। মোচ খেলা জিতলো, কিন্তু সে জ্যাডিকে বলল, দেখ এই বিছানাটা একটু ছোট, বামন তুই ভালো মতো আসবি, আমি নিচে ঘুমাই। জ্যাডি তাতে রাজি হলো না। দুজনের মধ্যে ছোটখাটো তর্ক হলো এবং অবশেষে কেউ বিছানায় ঘুমালো না, একজন সোফায়, একজন মাটিতে। পরের দিন ফারফুল আবার জ্যাডির ঘরে গেল। সেখানে সে বিছানায় একটি ডামি দেখতে পেল। জ্যাডি তার ফোনের জিপিএস ট্র্যাক করার চেষ্টা করলো, তো ফোন টয়লেটে পাওয়া গেল। ফারফুল এখন খুব রেগে গিয়েছিল। ওদিকে জ্যাডি বলল চুরি করার আগে সে একজন মানুষের সাথে দেখা করতে চায়। মোচ মানা করলো, কিন্তু তারপর জ্যাডি বোঝালো যে যখন আমি জেলে ছিলাম তখন একটা মেয়ে আমাকে অনলাইনে সাপোর্ট করত, ওর সাথেই দেখা করতে যাব। শালা, নিজে তো বিয়ে করেছিস। বামনের ঘর না বসে যায়। যাই হোক, মোচও রাজি হলো এবং দুজনে মেয়েটির বাড়িতে গেল। এই মেয়েটির নাম ছিল বেথেস্টা। সে জ্যাডিকে দেখে তার চোখ জলে ভরে গেল। যদিও সে রেগেছিল যে জ্যাডি জেল থেকে আসার পর তার সাথে যোগাযোগ কেন করেনি, কিন্তু জ্যাডিকে দেখে তার মন গলে গিয়েছিল। কিছুক্ষণ পর বেথে জ্যাডিকে বেডরুমে নিয়ে গেল কিছু দেখানোর জন্য এবং রক মিউজিক চালু করে দিল। ওদিকে জ্যাডি আর বেথের মধ্যে ফিসফিসানি চলছিল আর বেচারা মোচ ভাবতে লাগলো আমি কি করব। কিছুক্ষণ পর সে বসার ঘরে গিয়ে কার্টুন দেখতে লাগলো। তখনই হঠাৎ একটি ওরাংওটাং বানর ভেতরে এলো এবং দরজা বন্ধ করে দিল। মোচ ভয় পেয়ে গেল। মনে হলো হয়তো সে তার উপর হামলা করবে, কিন্তু সেই বানরটা আরামে সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর তাকে বলল আমার নাম স্যামুয়েল। মোচও বলল আমার নাম মোচ। কিছুক্ষণ সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু তারপর সেই বানরটা অদ্ভুত আচরণ করতে লাগলো। সে মোচের খুব কাছাকাছি এলো এবং তার কানে বলল আমি পুরুষকে ভালোবাসি। এটা শুনেই মোচ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং বাইরে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। ভেতরে বেথেস্টা বাথরুমে গেল, তো জ্যাডি সঙ্গে সঙ্গেই তার পার্স খুললো এবং তার ওয়ার্ক আইডি চুরি করলো। আর সময় নষ্ট না করে জানালা দিয়ে বেরিয়ে জ্যাডিও গাড়িতে মোচের সাথে বসে পড়লো। মোচ ফুল স্পিডে গাড়ি সেখান থেকে চালিয়ে দিল। শালা, কোথায় চলে গিয়েছিলি তুই? জানিস, একটা বানর আমার শারীরিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। কয়েক ঘন্টার সফরের পর দুজনে একটি হোটেলে থামলো। যখন জ্যাডি শাওয়ার নিচ্ছিল তখন মোচ না জানি কি ভেবে তার ব্যাগ চেক করলো। তার ভেতর থেকে চিঠিপত্রের একটা স্তূপ নিচে পড়লো। যখন মোচ সেই চিঠিগুলো পড়লো তখন তার হুঁশ উড়ে গেল। সেই সব চিঠি তাদের মা ক্যাথ পাঠিয়েছিল, সেই মা যে তাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। একটি চিঠিতে লেখা ছিল যে পরিকল্পনা শুরু হয়ে গেছে, শুধু মোচকে কিছু জানতে দিও না। রেগে লাল হয়ে মোচ জ্যাডিকে জিজ্ঞেস করলো যে মা শুধু তোমাকেই কেন চিঠি লিখছে? জ্যাডি বলল তুই আবেগপ্রবণ, রাগে ভুল সিদ্ধান্ত নিস তাই। এটা শুনে মোচ আরো রেগে গেল। সে বলল তোর সব কথা মিথ্যা ছিল তাই না? কোনো লকার নেই, কোনো পুলিশ নেই, সব বাজে কথা। এখন সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। কিন্তু যেই সে করিডোর পর্যন্ত পৌঁছালো তার সামনে তার মা ক্যাথ দাঁড়িয়েছিল। সে এত বড় ধাক্কা পেল যে সোজা বারান্দা থেকে নিচের গাড়ির উপর গিয়ে পড়ল। পরে সেই তিনজন একসাথে বসলো এবং কথাবার্তা বলল। মোচের রাগ তখনও কমেনি। সে ক্যাথকে সরাসরি জিজ্ঞেস করলো যে 25 বছরে কি একবারও তোমার সন্তানদের কথা মনে পড়েনি? ক্যাথ কোনো সাফাই দিল না এবং সরাসরি নিজের ভুল স্বীকার করে নিল। সে বলল যে লোভ এবং পুলিশের ভয়ের কারণে সে লুকিয়েছিল। তারপর সে বলল যে কিভাবে তার প্রেমিক গ্লেন সব পান্না গিলে ফেলেছিল, কিভাবে পুলিশ তাদের পিছু নিয়েছিল। যখন তারা পালাচ্ছিল তখন গ্লেন গুলিবিদ্ধ ছিল, তাই সে কিছুক্ষণ পরই মারা গেল। তাই ক্যাথ তার লাশ লুকিয়ে চুরিয়ে কোনো নির্জন জায়গায় কবর দিল এবং দেশ ছেড়ে পালিয়ে গেল। কিন্তু এখন সে ফিরে এসেছিল কারণ তার কাছে সময় ছিল না। আসলে তার ব্রেন ক্যান্সার ছিল। এই কথা শুনেই মোচের পায়ের নিচে মাটি সরে গেল, কিন্তু জ্যাডি তাকে বোঝালো যে এই কথা একেবারেই সত্যি। মোচ বলল আমার কোনো পান্না নিয়ে কোনো মানে নেই, আমি এই চুরি চামারি ছেড়ে দিয়েছি। এই কথা শুনে জ্যাডি বলল তারা কোনো চুরি করছে না, শুধু কিছু জিনিস ফিরিয়ে নিচ্ছে যা এখন 25 বছর ধরে তাদের পরিবারের অংশ। যখন মোচ এই কথায় রাজি হলো না তখন জ্যাডি মোচকে জিজ্ঞেস করলো ওয়েটারের রোজগার দিয়ে কি জীবন দিবি তুই? নিজের ছেলেকে আমাদের মতোই ছোটখাটো ক্রাইম করতে ফিরবে সে। এই কথা মোচের মনে গেঁথে গেল আর এখন সে শেষবারের মতো তার ভাইকে সাহায্য করতে রাজি হলো। পরের দিন তিনজন গ্লেনের লাশ খুঁজতে বেরিয়ে পড়লো। ওদিকে পুলিশ অফিসার ফারফুল বেথের বাড়িতে পৌঁছালো এবং জ্যাডি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। বেথে বলল আমি কিছু জানি না। ফারফুলের তার কথায় বিশ্বাস হলো না, তাই সে বেথেস্টাকে হুমকি দিল। ভয়ে বেথে তাকে বলল যে জ্যাডি আর তার ভাই এখানে এসেছিল এবং জ্যাডি কেন যেন আমার ওয়ার্ক আইডি চুরি করে পালিয়েছিল। ফারফুল আরো অনেক কিছু জানতে চাইছিল, কিন্তু তখনই সেই ওরাংওটাং স্যামুয়েল সেখানে এলো এবং তাকে ধরে ঘরের ভেতরে টেনে নিল। ভেতরে নিয়ে গিয়ে স্যামুয়েল ফারফুল
ফারফুলকে ভালো মতো মারল। ওদিকে জ্যাডি আর মোচ বেথেস্টার আইডি ব্যবহার করে সেই জায়গা থেকে একটি জেসিবি মেশিন চুরি করলো। ক্যাথ দুজনকেই সেই জায়গায় নিয়ে গেল যেখানে সে গ্লেনকে কবর দিয়েছিল। মোচ খনন শুরু করলো এবং কিছুক্ষণ পর তাদের লাশও পাওয়া গেল এবং পান্নাগুলো। কিন্তু তখনই সেই জায়গার মালিক তার গার্ডদের সাথে এসে গেল। এখন সেই নির্জন জায়গাটা একটি গলফ কোর্স হয়ে গিয়েছিল। তারা এই খননে খুব রেগে গিয়েছিল। তারা তিনজন জেসিবিতে চড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পিছন থেকে গলফ কোর্সের মালিকের লোকেরা তাদের তিনজনের উপর গলফ বল দিয়ে আক্রমণ করছিল। একবারের জন্য জ্যাডি ধরাও পড়েছিল, কিন্তু মোচ তাকে যেমন তেমন করে ছাড়ালো এবং তিনজন পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ল। সেখানে গিয়ে তারা গ্লেনের লাশকে একদম রীতি রেওয়াজ মেনে কবর দিল। জ্যাডি বলল, চলো, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। তার পুরনো জীবন মনে পড়তে লাগলো যে কিভাবে সে জেলে গিয়েছিল। মোচকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু চলো, এখন তো সব ঠিকঠাক চলছে। কিন্তু তার এই কথা শুনে মোচের মনে পড়ল যে আমি তো কাউকে কখনো বলিনি যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তখন তার বুঝতে পারলো যে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পেছনে জ্যাডির হাত ছিল। এই বামনটা খুব বেশি বুদ্ধি খাটাচ্ছে না? জ্যাডি আর ক্যাথ মিলে এই সব পরিকল্পনা করেছিল তাকে চাকরি থেকে বরখাস্ত করানো, যাতে সে জ্যাডিকে সাহায্য করতে বাধ্য হয়। এই কথা শুনে রাগে ফেটে পড়ল মোচ। সে তার ভাইয়ের উপর ক্রমাগত চিৎকার করছিল, তুই মিথ্যাবাদী, শালা ছোট বিশ্বাসঘাতক লোক, তোমরা আমাকে জেলে পৌঁছে মানবে। এই কথায় তাদের ঝগড়া এত বেশি বেড়ে গেল যে মোচ জ্যাডিকে কোদাল দিয়ে মারল, আর জ্যাডি সেই কবরে পড়ে গেল যা তারা গ্লেনের জন্য খুঁড়েছিল। মোচ কাছেরই একটি নদীর কাছে গিয়ে শান্তভাবে বসে পড়ল। শীঘ্রই ক্যাথ সেখানে এলো এবং তার সাথে কথা বলতে লাগলো। মোচ তার মাকে জিজ্ঞেস করলো যে তুমি কি সত্যি আমাদের জন্য ফিরে এসেছো, নাকি এই অসুস্থতার নাটকও শুধু এই হিরে পাওয়ার জন্য? ক্যাথ এই কথা স্বীকার করলো যে সে কখনো একজন ভালো মা হতে পারেনি, কিন্তু এখন সে চাইছিল যে তার কাছে যতটুকুই সময় বাকি আছে সে তার সন্তানদের সাথেই কাটাক, আর কিছু টাকাও তাদের জন্য রেখে যাক। ততক্ষণ ফারফুল সেখানে এসে গেল এবং জ্যাডিকে ধরে ফেললো। সে হুমকি দিল যে তাকে আবার জেলে পাঠিয়ে দেবে। মোচ তার ভাইকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ফারফুল দুজনের ওপরই চেপে বসলো এবং সে দুই ভাইকে বেঁধে ফেললো। জ্যাডির মনে হলো যে এখন বাঁচার একটাই রাস্তা আছে এবং সে পান্নাগুলো লাথি মেরে দূরে ফেলে দিল, যা এখন ক্যাথের কাছে গিয়ে পড়লো। ফারফুল ক্যাথকে পান্না অথবা তার সন্তানদের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলল। ক্যাথ কিছুক্ষণ ভাবলো এবং তারপর বলতে লাগলো যে আমার সন্তানদের তুমি রেখে দাও, আর সে পান্নাগুলো নিয়ে পালিয়ে গেল। ফারফুল ক্যাথের আচরণ দেখে অবাক ছিল, কিন্তু সে তার কথার পাকা ছিল। সে দুই ভাইকে ধরে গাড়িতে ভরে দিল এবং পুলিশ স্টেশনের দিকে চলল। জ্যাডি হুমকি দিল যে সে ফারফুলের সব সত্যি সবাইকে জানিয়ে দেবে, কিন্তু ফারফুল জানতো যে একজন অপরাধীর কথায় কেউ বিশ্বাস করবে না, তাই সে তার কথা শুনে হাসতে লাগলো। কিছুক্ষণ পর গাড়িতে জ্যাডি আর মোচের ঝগড়া শুরু হলো। ধীরে ধীরে এই ঝগড়া হাতাহাতিতে বদলে গেল এবং এই হাতাহাতির সময় জ্যাডি ফারফুলের মুখে লাথি মারল। এতে ফারফুল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং গাড়ি ঘুরে ক্র্যাশ করলো। এই দুর্ঘটনায় ফারফুল সেখানেই অজ্ঞান হয়ে গেল। দুই ভাই নিজেদের দড়ি কোনো মতে খুলল এবং একটি নির্জন এলাকায় চলে গেল। মোচ তার স্ত্রীকে ফোন করে বলল যে সে শীঘ্রই বাড়ি ফিরে আসবে। কিছুক্ষণের নীরবতার পর হঠাৎ মোচ জিজ্ঞেস করলো, পান্না তো মা নিয়ে গেল তাই না, কিন্তু সেগুলো খুঁজবো কিভাবে? অন্যদিকে ক্যাথ একটি ডায়মন্ড এক্সচেঞ্জ শপে পৌঁছালো এবং সেই পান্নাগুলোকে নগদ টাকায় বদলে নিল, কিন্তু সে সব পান্না বিক্রি করলো না। সে 3টি পান্না নিজের জন্য বাঁচিয়ে রাখলো। যেই সে বাইরে বের হলো, তার দুই ছেলে তার অপেক্ষা করছিল। দুজনের মুখে শুধু একটাই প্রশ্ন ছিল, এখন কি করবে মা? ক্যাথ তোতলাতে ছাড়া আর কিছুই করতে পারল না এবং আরো একবার সেখান থেকে পালিয়ে গেল। এখন দুই ভাই তাদের মায়ের পিছু পিছু একটি পুরনো মলে পৌঁছালো। পালাতে পালাতে ক্যাথের হাত থেকে টাকার ব্যাগ পড়ে গেল। জ্যাডি ব্যাগের দিকে এগোচ্ছিল, তখনই ফারফুলও সেখানে এসে গেল। সে রাগে চিৎকার করছিল যে পুরো পরিবারকে শেষ করে দেব। দুই ভাই তার সাথে কথা বলার চেষ্টা করে, তারা টাকা দিতেও প্রস্তুত ছিল, কিন্তু ফারফুল এখন কোনো চুক্তির মেজাজে ছিল না। তার মাথা এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল। যখন দুই ভাইয়ের মনে হলো যে এখন খেলা শেষ, তখন তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হলো। শালা ছোট উচ্চতার, এখন আমার সন্তানকে কে লালন পালন করবে? যে লালন পালন করবে, তোর থেকে ভালো বাবা হবে সে। ওদিকে ক্যাথ উপর থেকে এই সবকিছু দেখছিল। এখন তার লজ্জা হচ্ছিল যে সে কত স্বার্থপর মা। তখনই ফারফুল হাওয়ায় গুলি চালালো আর জ্যাডি টাকার ব্যাগ তার দিকে ছুঁড়ে দিল, কিন্তু সেই ব্যাগের ভেতরে একটি লুকানো পেপার স্প্রে বোতল ছিল। যেই ফারফুল জিপ খুলল, স্প্রে তার চোখে পড়লো আর সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার হাত থেকে গুলি এলোমেলো ভাবে চলতে লাগলো এবং একটি গুলি গ্যাস সিলিন্ডারে লাগলো, যার কারণে সেখানে একটি জবরদস্ত বিস্ফোরণ হলো এবং ফারফুল উড়ে দূরে গিয়ে পড়লো। দুই ভাই ব্যাগ তুললো এবং পালাতে লাগলো, কিন্তু ততক্ষণে পুলিশ এসে গিয়েছিল। যখন সবকিছু শেষ হতে যাচ্ছিল, তখনই সেখানে ক্যাথ এসে গেল। দুই ভাই বুঝতে পারছিল না যে সে এখনো এখানে কিভাবে আছে, কারণ তারা এটাই আশা করেছিল যে ততক্ষণে তাদের মা পালিয়ে গেছে। সে সোজা পুলিশের কাছে গেল এবং বলল, এই সবকিছু আমি করেছি, আমার সন্তানদের এতে কোনো হাত নেই। যার পর পুলিশ
পুলিশ দুই ভাইকে ছেড়ে ক্যাথকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কিছু সপ্তাহ পর মোচ একজন দুর্নীতিগ্রস্ত বিচারকের কাছে গেল, যার কাছে জ্যাডির হাতের ছাপযুক্ত বন্দুক ছিল। মোচ সেই বন্দুকের জন্য তার সব টাকা দিতে প্রস্তুত ছিল। সেই বিচারক আসলে ফারফুলের বাবা ছিল, তো সে কোনো কষ্ট ছাড়াই ঘুষ নিয়ে বন্দুক মোচকে ধরিয়ে দিল, আর মোচ এভাবে তার ভাইয়ের বিরুদ্ধে শেষ প্রমাণও মুছে ফেলল। এরপর সে বাড়ি ফিরে গেল, যেখানে তার স্ত্রী এবং একটি নতুন জীবন তার অপেক্ষা করছিল। সেই সন্ধ্যায় জ্যাডিও সেখানে এলো এবং বহু বছর পর পুরো পরিবার একসাথে ডিনার করলো। কথাবার্তার সময় জানা গেল যে জ্যাডি তার টাকা দিয়ে মোচের মেয়ের নামে একটি জমি কিনেছে। জীবনে প্রথমবারের মতো এমন হচ্ছিল যে তাদের কাছে কোনো টাকা ছিল না, কিন্তু দুজনেই একসাথে ছিল, খুশি ছিল। কিছু মাস পর পুরো পরিবার ক্যাথের সাথে জেলে দেখা করতে গেল। ক্যাথ নিজের নাতনিকে দেখে খুশিতে কেঁদে ফেলল। মোচ খুশি ছিল যে এখন তো পুরো পরিবার একসাথে আছে, কিন্তু তখনও তার কিছুটা টাকার চিন্তা হচ্ছিল। ফিরে আসার সময় জ্যাডি হঠাৎ নিজের পকেট থেকে দুটো পান্না বের করলো আর মোচকে ধরিয়ে দিয়ে বলল যে মা জেলে যাওয়ার আগে নিজের প্রেমিকের মতো এগুলো গিলে ফেলেছিল। মোট 3টি ছিল, 2টো তোর, একটা আমার। তার এই কথা শুনে মোচের মুখও খুশিতে ভরে উঠল। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।